ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনাদের জন্য শঙ্কর চ্যাটার্জির লেখা রফিকের কাহিনী ছায়ার মাঝে। হঠাৎই অন্ধকার জগৎ ফেসবুক গ্রুপের অ্যাডমিন অঙ্কিতার সাথে ঘটতে শুরু করে কিছু অলৌকিক ঘটনা। অঙ্কিতার বয়ফ্রেন্ড সাত্তকী অঙ্কিতার বেডরুমে অন্য কিছুর একটা উপস্থিতি অনুভব করে। নিজের কাছের মানুষকে বাঁচাতে কি করবে সাত্তকী? জানতে হলে শুনতে থাকুন রফিকের কাহিনী ছায়ার মাঝে। আজ গল্প শুরু করার আগে কিছু কথা। আপনারা এর আগে আমার অর্থাৎ সায়নের লেখা কয়েকটি গল্প ইউটিউবে শুনেছেন। তার মধ্যে এই চ্যানেলেও একটি গল্প আছে। সেই গল্পে কথকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং লেখক সায়ক আমান। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই বছর কলকাতা বইমেলায় আমার লেখা একটি থ্রিলার উপন্যাস জিঘাংসা বই আকারে আসতে চলেছে অভিযান পাবলিশার্সের হাত ধরে। পরে পরে বইটির প্রচ্ছদ সহ আরও অন্যান্য তথ্য এই চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদের জানাতে থাকব। জিঘাংসা আমার প্রথম কোনো লেখা যা ছাপার অক্ষরে আসতে চলেছে। সো প্লিজ উইশ মি লাক অ্যান্ড এনজয় টুডে স্টোরি। থ্যাংক ইউ। তখন অনেক রাত। অন্ধকার জগৎ নামের ফেসবুক গ্রুপের একজন অ্যাডমিন তার গ্রুপের ভয়ঙ্কর অনুগল্প প্রতিযোগিতার জন্য লেখা চেয়ে মোবাইলে টাইপ করছিল। মেয়েটির নাম অঙ্কিতা। মাত্র 21 বছর বয়স হলেও তার লেখা, ব্যক্তিত্ব, হয়তো রূপের জন্যেও সোশ্যাল মিডিয়াতে তার ফলোয়ার খুব কম নয়। কদিন ধরেই একটা ভারী অদ্ভুত অনুভূতি হচ্ছিল অঙ্কিতার। তার মনে হচ্ছে অচেনা ছক আর অচেনা ধরনের কাহিনীর সন্ধানে নানা বই আর থিওরি পড়তে আর ভাবতে গিয়ে সে যেন কাকে ছুঁয়ে ফেলছে। চেনা জানা ভূতের গল্প নয়, বরং অশরীরীকে শরীরী করে পাওয়ার একটা ভাবনা তার মাথায় ঘুরছে। সেই রাতে নিজের ঘরে বসে প্রতিযোগিতায় কেমন গল্প থাকতে পারে তা ভাবতে গিয়েও অঙ্কিতা আসলে সেই অধরা জগতের কথাই ভাবছিল। কিন্তু ক্লান্ত আঙুল আর মন যা করতে পারছিল না তা সম্ভব হয়েছিল ওর অজান্তেই। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নামল অঙ্কিতা। তারপর মোবাইল চার্জে বসিয়ে আলমারির দিকে এগুলো নাইটি বার করতে। পুজো সবে মিটেছে, গরম অতটা নেই, কম স্পিডে পাখা চালাতে হয়। ভোরের দিকে একটু শীত শীত লাগে, তবে আলমারির পাল্লা খোলার সঙ্গে সঙ্গে বরফের মতো ঠান্ডা যে হাওয়ার ঝলক ওর শরীরে লাগলো, তার সঙ্গে আবহাওয়ার কোনো যোগ থাকা নিতান্তই অসম্ভব। রীতিমতো অবাক হয়ে গেল অঙ্কিতা, তবে ব্যাপারটাকে বিশেষ আমল দিল না। গোলাপি রঙের হাত কাটা নাইটিটা বার করে চশমা সাইড টেবিলে খুলে রেখে বাথরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোনো মাত্র অঙ্কিতা একটা জিনিস অনুভব করলো। একটু আগে যে কনকনে ঠান্ডা হাওয়াটা তাকে ছুঁয়েছিল, ঠিক তেমনই ঠান্ডা এবার সে টের পাচ্ছে পায়ের তলায়। ঘরের মেঝে কোনো কারণে অসম্ভব ঠান্ডা হয়ে গেছে, যেন এক টুকরো বরফেও পা দিয়ে ফেলেছে। দরজার পাশে আনমনে ছাড়া স্লিপারটা পায়ে গলিয়ে নিল অঙ্কিতা। এইরকম অস্বাভাবিক ঠান্ডা লাগছে কেন? তাহলে কি জ্বর আসছে ওর? নিজের কপালেই হাত দিয়ে দেখল, কই, কপাল তো ঠান্ডা। তাও কোনো ঝুঁকি না নিয়ে খাটের বক্স থেকে পাতলা কম্বলটা বের করল। তারপর ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ল। চোখ আর মন ক্লান্ত হলেও ঘুমোতে পারছিল না অঙ্কিতা। পায়ের কাছে জানালাটা দিয়ে রাস্তার আলো ঢুকছে ঘরে। একবার ভেবেছিল জানালাটা বন্ধ করে দেবে, কিন্তু বদ্ধ ঘরে ওর ঘুম আসে না। খুব একটা ভীতু প্রকৃতির মেয়ে নয় অঙ্কিতা, নইলে ভৌতিক গ্রুপের অ্যাডমিন হতে পারত না। তাছাড়া ও নিজেও অনেক ভূতের গল্প লিখেছে, কিন্তু এই রকম বুকের উপর চেপে বসা ভয়ের অনুভূতি এর আগে কখনো হয়নি ওর।
ওর মন বলছিল ঘরের ভেতর ও ছাড়াও কেউ আছে একজন, যার উপস্থিতি ও টের পাচ্ছে ঠিকই, কিন্তু চোখে দেখতে পাচ্ছে না। চন্দননগরের এই দোতলা বাড়িটা কয়েক বছর আগে কিনেছে ওরা। পরিবেশটা বেশ গ্রাম্য, তার ওপর বড় রাস্তা থেকে কিছুটা ভেতরে বলে আরও নির্জন মনে হয়। দোতলায় ছাদের লাগোয়া নিরিবিলি শোয়ার ঘরটা অঙ্কিতা নিজের জন্য বেছে নিয়েছে। নিচের দুটো বেডরুমের একটা বাবা মার, অন্যটা ও দাদা রাজের। পাশ ফেলল অঙ্কিতা। রাস্তার দিকের খোলা জানালা দিয়ে ঘরে ঢুকছিল ল্যাম্পপোস্ট থেকে ছিটকে আসা আলো। তাতেই ওর চোখ পড়ল জানালার গ্রিলের কাছে একটা দলা পাকানো কুয়াশা ভাসছে। এর মধ্যেই বাইরে কুয়াশা জমছে নাকি? এখনো জগদ্ধাত্রী পুজো আসতে দেরি আছে, ঠান্ডাও অতি সামান্যই পড়ার কথা, অথচ একটু আগেও ও নিজে কনকনে ঠান্ডার কামড় খেয়েছে। এখন দেখতে পাচ্ছে কুয়াশা। হলোটা কি? কুয়াশা দেখতে দেখতে কখন যে ওর দু চোখে ঘুম নেমে এসেছিল অঙ্কিতা নিজেও জানে না। তাই সেই কুয়াশা যে কখন ওর বিছানার পাশে দাঁড়িয়ে একটা মানুষের রূপ নিল তাও জানতে পারেনি ও। ভোরের কুসুম রঙা আলো ঘরে ঢুকে না আসা অবধি সেই মূর্তি নিঃসীম আগ্রহ নিয়ে ওর দিকেই তাকিয়েছিল। সেটাও বুঝতে পারেনি অঙ্কিতা। আলোয় ঘর ভেসে যাওয়ার আগে সেই মূর্তি যে ভেন্টিলেটরের মধ্যে কালো ঝুলের আকার ধারণ করে ঝুলে রইল, তাই বা সে জানবে কিভাবে? ঘুম ভেঙে বিছানার ওপর উঠে বসতেই অঙ্কিতা বুঝতে পারল ওর সারা শরীরে ব্যথা, মাথাও ভার। মনে মনে ভাবল তাহলে কাল রাত্রে এই জন্যই এত ঠান্ডা লাগছিল। আড়ষ্ট শরীরটাকে বিছানা থেকে তুলল, তারপর চার্জার থেকে ফোনটা খুলে অন করল, তারপর টয়লেটে ঢুকল। ওকে জেগে উঠতে দেখে এক টুকরো ঝুলের মধ্যে জাগা আলোড়ন ওর চোখে পড়ল না। মুখ হাত ধুয়ে অঙ্কিতা নিচে নেমে এলো। সঞ্চিতা মানে ওর মা ওর দিকে এক ঝলক তাকিয়েই বলে উঠলেন, কিরে, শরীর খারাপ নাকি তোর? গা হাত পায়ে ব্যথা, মাথাও কেমন টিপটিপ করছে, হয় সিজন চেঞ্জ নইলে ভাইরাল। বলে টেবিলে বসে পড়ল অঙ্কিতা। সঞ্চিতা কিন্তু ব্যাপারটা হালকাভাবে নিলেন না। মেয়ের কপালে হাত দিয়ে বললেন, কপাল গরম নয়, তবু একটু সাবধানে থাকিস। অঙ্কিতা চশমার কাঁচ মুছে চোখে চাপায়, চায়ের কাপে চুমুক দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অস্বস্তির আসল কারণটা ও মাকে বলতে পারছে না। কাল সারা রাত ভালো ঘুম হয়নি অঙ্কিতার। যেসব স্বপ্ন ও দেখেছে তার প্রায় সবই ভীষণভাবে শরীরী, প্রায় অশ্লীল বললেই চলে। এই রকম স্বপ্ন আগে দেখেনিও। অঙ্কিতার বয়ফ্রেন্ড আছে, তবে তার কোনোটাই অ্যাফেয়ারের চেহারা নেয়নি। নিজের মধ্যে এমন কিছু তীব্র চাহিদাও কখনো টের পায়নি যা অবচেতনে গিয়ে ওই রকম স্বপ্নের আকার নিতে পারে। তাছাড়া শোয়ার আগেও রোম্যান্স নয়, ভৌতিক গল্পের প্লট চিন্তা করতে করতে ঘুমিয়েছে। তাহলে চা শেষ করে উঠে পড়ল অঙ্কিতা। নিজের ঘরে ঢুকে কালচে লাল রঙের কুর্তিটা আলমারি থেকে বার করার সময় শরীরে একটা অস্বস্তি অনুভব করল। অঙ্কিতা বুঝতে পারছে যে প্রথম রিপু ওকে ধীরে ধীরে গ্রাস করছে। ওর শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে। মনের মধ্যে একটা সম্পূর্ণ অন্যরকম ভাব ঢেউ তুলে ওর চেতনাকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। অনেক চেষ্টায় নিজেকে সংযত করল। ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসতেই সব স্বাভাবিক হয়ে গেল। শুধু তাই নয়, এরপর অঙ্কিতার মন থেকে ঘটনাটা কেউ যেন রাবার দিয়ে মুছে দিল। টিউশন সেরে সাইকেলে চড়ে দিব্যি খোশ মেজাজে বাড়ি ফিরল অঙ্কিতা। তবে মেজাজটা খারাপ হলো খেতে বসে।
কাল দাদা অফিসের বন্ধুদের সঙ্গে এক্সকারশনে যাবে ঘাটশিলা। অথচ অঙ্কিতা কোথাও যেতে চাইলেই বাড়িতে হাজার কৈফিয়ত দিতে হয়। রুটি ছিঁড়তে ছিঁড়তে অঙ্কিতা বিড়বিড় করে বলল, এদের যত আধুনিকতা সব মুখে, মনে মনে সেই পুরনো চিন্তাধারা ছেড়ে বেরোতেই পারে না কেউ। কয়েকদিন আগেই তাদের ভৌতিক গ্রুপের কয়েকজন সদস্য হুজুগ তুলেছিল ভুতুড়ে কার্যকলাপের জন্য কুখ্যাত স্টেশন বেগুন কোদরে এক রাত কাটিয়ে আসবে বলে। স্বাভাবিকভাবেই অ্যাডমিন হিসেবে ওর যাওয়াটাও প্রত্যাশিত ছিল, কিন্তু বাড়িতে সে কথা বলতেই বাবা মা দুজনেরই মুখ বাহার হয়ে গেল। দাদা আবার মাঝখান থেকে ফোড়ন কাটল, আমাদের চারপাশে এত ভয়ঙ্কর মানুষ দেখেও স্বাদ মিটছে না। ব্যাস, অঙ্কিতা যাওয়া কেঁচে গেল সেখানেই। কথাগুলো নিজের মনে মনেই ভাবছিল অঙ্কিতা। তখনই সঞ্চিতা জিজ্ঞেস করলেন, কি রে, কি এত ভাবছিস? কিছু না, জেনেই বা কি করবে? নিজের ঘরে এসে মোবাইল নিয়ে বসল অঙ্কিতা। ওর মাথায় একটা গল্পের প্লট এসেছে, সেটা আবার পালিয়ে যাওয়ার আগেই লিখে ফেলতে হবে। চশমা পরতে গিয়ে ওর সাত্তকীর কথা মনে পড়ল। ছিমছাম দেখতে ছেলেটা ওর সঙ্গেই কলেজে পড়ে, তবে আলাদা সাবজেক্ট। তবে ও ওদের গ্রুপের একজন অ্যাডমিন, সেই সুবাদেই আলাপ পরিচয়। সাত্তকী একদিন ওকে বলেছিল, একটা কথা বলবো, তোকে চশমা পরলে না খুব কিউট লাগে। একটা শ্বাস ফেলে চশমাটা নাকের উপর চাপালো অঙ্কিতা। ওরা বেগুন কোদর থেকে ঘুরে এসে ওখানকার গা ছমছমে পরিবেশ সম্বন্ধে বলেছিল। সেভাবে কিছু দেখতে পায়নি বলেই আবার একদিন যাওয়ার প্ল্যান করেছে। যথারীতি অঙ্কিতাকেও রিকোয়েস্ট করা হয়েছে। আগেরবার নানা কথা এড়িয়ে যাওয়ার পর এবারও কিছু বলতে গেলে সবার কাছে ছোট হয়ে যাবে অঙ্কিতা। প্রেততত্ত্ব নিয়ে সাত্তকীর ভালো রকম পড়াশোনা আছে, এমনকি তন্ত্রমন্ত্র বিষয়ে লোকে যেখানে গল্পের বই পড়েই কুল পায় না, ও কিন্তু সেই বিষয়ের কোড টেক্সট পড়ে। গ্রুপে এই নিয়ে বেশ কিছু গল্পও লিখেছে ও। কথাগুলো ভাবতে ভাবতে গ্রুপের পেজ খুলেই অঙ্কিতা দেখল বেশ কয়েকটা লেখা আনঅ্যাপ্রুভড হয়ে পড়ে আছে। মনোযোগ দিয়ে লেখাগুলো পড়তে শুরু করল। সেই সময় ভেন্টিলেটর থেকে কালো রোমশ বড় একটা মাকড়সা সন্তর্পণে বেরিয়ে এলো। সেটার চোখগুলো অঙ্কিতার উপর স্থির। লোভনীয় শিকার ধরার আগে যেন চারপাশের পরিস্থিতি যাচাই করে নিচ্ছে সে। বেলা পড়ে আসছিল, এক মনে মোবাইলে টাইপ করছিল অঙ্কিতা। মাকড়সাটা যে ছাদের সিলিং বরাবর এসে ঠিক ওর মাথার উপর এসে গেছে, ও সেটা লক্ষ্য করেনি। সুতোয় ভর দিয়ে ধীরে ধীরে অঙ্কিতার মাথা লক্ষ্য করে নেমে এলো মাকড়সাটা। হঠাৎ করেই অঙ্কিতার চোখে যেন রাজ্যের ঘুম ভর করল। সে কখনো দুপুরে ঘুমোয় না, আর এ তো পড়ন্ত বিকেল। অথচ ও টের পেল চোখের পাতাগুলো ক্রমশ ভারী হয়ে আসছে। মোবাইলটা ওর হাত থেকে বিছানায় পড়ে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল অঙ্কিতা। মাকড়সাটা অঙ্কিতার মাথার ঘন কালো চুলের ওপর এসে নামল। পায়ে পায়ে ওর সুন্দরী গোলাপি ঠোঁটগুলোর দিকে এগোতে লাগলো সে, যেন কোনো প্রেমিক তার প্রেমিকাকে প্রেম চুম্বন করতে চলেছে। অঙ্কিতার শ্বাস প্রশ্বাস ক্রমশ ঘন হয়ে উঠছে। এই কিরে, কখন সন্ধ্যা হয়ে গিয়েছে? এই অবেলায় তুই ঘুমোচ্ছিস কেন? সঞ্চিতার ডাকে ঘুম ভাঙল অঙ্কিতার। বিছানায় উঠে বসল অঙ্কিতা। শরীর আর মন জুড়ে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতির স্রোত অনুভব করছিল। মনে হচ্ছিল যেন কোনো নিষিদ্ধ সাগরে ডুব সাঁতার দিচ্ছিল। আড়ষ্ট গলায় অঙ্কিতা বলল, খুব ঘুম পেয়ে গিয়েছিল। সাত্তকী এসেছে। অঙ্কিতা সত্যিই অবাক হয়ে গেল। সাত্তকী হঠাৎ তাদের বাড়িতে কেন? বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়ালো।
এলোমেলো চুলগুলো যথাসম্ভব ঠিক করতে করতে বলল, তুমি ওকে নিচে বসাও, আমি আসছি। সঞ্চিতা নিচে চলে গেলেন। আয়নার সামনে এসে নিজের মুখটা একটু পরিষ্কার করে চশমা পরতেই ঠোঁটের কোণে লালচে ফুসকুড়িটা অঙ্কিতার নজরে পড়ল। ধ্যাত তেরিকা, এটা আবার কখন গজালো? একটু আগেও তো ছিল না। পরনের নাইটিটা ছাড়বে কিনা সেই নিয়ে একটু ভেবেও শেষ অবধি কাঁধ ঝাঁকিয়েও নিচে নেমে গেল। ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে সাত্তকীর উদ্দেশ্যে অঙ্কিতা বলল, কি রে, তুই হঠাৎ বাড়িতে? কোনো দরকার আছে নাকি? না মানে এদিকে এসেছিলাম একটা কাজে, ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই, গ্রুপের ব্যাপারেও কয়েকটা আলোচনা করা যাবে। তোরা বরং ওপরে গিয়ে বস, আমি চা করে তোদের ডাকবো। অঙ্কিতা জানত ওর বাবা বন্ধুদের সঙ্গে পায়চারি করতে বেরিয়েছেন, দাদারও অফিস থেকে ফিরতে রাত হবে। ও সাত্তকীকে নিয়ে ওপরে গেল। সাত্তকীর প্রতি নিজের দুর্বলতা টের পেলেও সেটা আজ অবধি প্রকাশ করেনি অঙ্কিতা। এর আগে সাত্তকী একবার এই বাড়িতে এসেছিল, তখন ও নিজ থেকেই গল্প করে চলে যায়। কিন্তু আজ সাত্তকীকে নিয়ে নিজের শোয়ার ঘরে ঢুকতে ওর কোনো দ্বিধা হলো না। ঘাটে বস। মিষ্টি গলায় বলল অঙ্কিতা। ওর ফর্সা শরীরে লালচে নাইটিটা একটা অন্যরকম মাদকতা যোগ করেছিল। সাত্তকী ওর দিকে সোজাসুজি তাকিয়েছিল। অঙ্কিতা একটু সংকুচিত হয়ে বলল, তুই হঠাৎ এলি, তাই ড্রেস চেঞ্জ করার সময় পাইনি। সাত্তকীও সতর্ক হলো, সরাসরি কাজের কথায় ঝাঁপ দিল। আমি ভাবছিলাম গ্রুপ থেকে একটা ম্যাগাজিন পাবলিশ করলে কেমন হয়। রিয়েলি? ওয়াও, এটা হলে কিন্তু দারুণ হবে, সত্যি। এক লহমার জন্য অঙ্কিতার কাঁধ সাত্তকীকে ছুঁল। একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল সাত্তকীর শরীরে। নিজেকে সংযত রেখে বলল, তাহলে এটা নিয়ে একটা মিটিং করলে কেমন হয় আগামী সপ্তাহে? চা হয়ে গিয়েছে, নিয়ে যা। তুই বস, আমি নিয়ে আসছি। বলে অঙ্কিতা ঘর থেকে বেরিয়ে গেল। অঙ্কিতাকে যদি সারা জীবনের মতো পাশে পাওয়া যায়। সাত্তকীর মনে একরকম হঠাৎ করে এই ভাবনাটা ঢুকে পড়ল। আর সেটা মাথায় আসতেই একটা দুর্গন্ধে সাত্তকী নাক কুঁচকে খোলা জানালার দিকে তাকালো। গন্ধটা কি ওখান থেকেই আসছে? বাইরে তখন অন্ধকার নেমেছে। সেদিকে তাকিয়ে সাত্তকীর খেয়াল হলো, যদি বাইরে থেকেই আসার হতো তাহলে এতক্ষণ সেই গন্ধটা পায়নি কেন? তারপর ও আরও একটা জিনিস খেয়াল করলো, ঘরের মধ্যে জ্বলতে থাকা টিউবলাইট এখন যেন টিম টিম করছে। এমনকি অঙ্কিতার সান্নিধ্য একটু আগেই তার মনে যে অনুভূতি জাগিয়ে তুলেছিল তার নেই। তার জায়গা নিয়েছে একটা গা ছমছমে অনুভূতি। এক ঝটকায় নিজের ইন্দ্রিয়গুলো সজাগ করল সাত্তকী। এইরকম অস্বস্তিকর অনুভূতি কিছুদিন আগেই হয়েছিল ওর, তবে সেক্ষেত্রে ঘটনাস্থল ছিল পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। ঘরোয়া পরিবেশে নিজের বন্ধুর ঘরে তার এই অনুভূতি হচ্ছে কেন? ভূত প্রেত তন্ত্রমন্ত্র নিয়ে পড়াশুনো করে বলে অনেকেই ওকে শাসিয়েছে, বলেছে ও এসব নিয়ে চর্চা করলে মনের মধ্যে লুকানো ভয় একেবারে রক্ত মাংসের চেহারা নিয়ে সামনে আসতে পারে। মনের জোরে ভয় তাড়ানোর চেষ্টা করল সাত্তকী। এই সময় একটা হালকা শব্দ পেল ও, যেন কেউ পা টিপে টিপে নিচ থেকে ওপরে উঠে আসছে। নির্ঘাত অঙ্কিতা। ও দেখতে চাইছে ভৌতিক গল্পের গ্রুপের অ্যাডমিনের নিজের সাহস কতটা। সাত্তকীর ভয়টা কমে গিয়ে একটু মজাই লাগলো। ও চট করে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। মিনিট খানেক কেটে গেল, কিন্তু অঙ্কিতা ঘরে ঢুকলো না। কি হলো ব্যাপারটা? বাধ্য হয়েই আড়াল থেকে বেরিয়ে সিঁড়ির দিকে তাকালো সাত্তকী। ফাঁকা সিঁড়িটা ওর দিকে চেয়ে তাচ্ছিল্যের হাসি হেসে উঠল যেন।
চুপচাপ দাঁড়িয়ে রইল সাত্তকী। চোখের ভুল হয়, হতেই পারে, কিন্তু নিজের কানকে অবিশ্বাস করতে পারছিল না ও। পায়ের শব্দ অন্য কিছুর সঙ্গে গুলিয়ে যাবে কেন? নিস্তব্ধ ঘরে দাঁড়িয়ে নিজের ভাবনাগুলো গোছানোর চেষ্টা করলো সাত্তকী। তাহলে কি সত্যি এইসব আলোচনা, গল্প, পড়াশোনা মানুষের মনে অন্যরকম ভাবনা, অন্যরকম ভয়ের বীজ পুঁতে দেয়? আজ এমন একটা কারণেই অঙ্কিতার কাছে এসেছিল। মানকুণ্ডর একটা আমবাগানে নাকি বিদেহী আত্মার দেখা পাওয়া যায়। কথাটা শুনেই সাত্তকী ঠিক করেছিল গ্রুপের আরেক ঠান্ডা মাথার অ্যাডমিন বিজন আর অঙ্কিতাকে নিয়ে ও ওই জায়গাটায় একদিন সন্ধ্যের পর যাবে। অঙ্কিতার বাড়ি থেকে মানকুণ্ডু বেশি দূরে নয়। আর কেউ না বুঝলেও ও বুঝতে পেরেছিল দূরত্ব বেশি বলে আর অভিভাবক বলে সঙ্গে কেউ না থাকার জন্যই বেগুনকোদর অভিযানে যাওয়ার অনুমতি পায়নি অঙ্কিতা। এবার যাতে সেই সমস্যা না হয় তেমনই লোকেশন খুঁজছিল। কিন্তু তার আগেই এই রকম ভৌতিক অনুভূতি হচ্ছে কেন? কি রে, কার তপস্যা করছিলি? তোর কথাই ভাবছিলাম। চা আনতে গিয়ে নির্দেশ হলি কি না সেই চিন্তা হচ্ছিল আর কি। হ্যাঁ, তো চিন্তা, প্রেমে পড়ে গেলি নাকি? শুধু চাটাই তো ঠিক ছিল, আবার এসব কেন? শুধু শুধু মাসিমাকে কষ্ট দিলি। মাসিমা না মশাই, আমার তৈরি। বাবা, তাহলে ভালো। এবার যে জন্য আসা সেটা বলি। সামন্তদের আমবাগানের নাম শুনেছিস? হ্যাঁ, সে তো মানকুণ্ডুতে। পরশু বিকেলে আমি আর বিজন শ্রীরামপুর থেকে মানকুণ্ডু স্টেশন পৌঁছে যাব। তুইও চলে আয়, তারপর একটা অ্যাডভেঞ্চার করা যাবে। রহস্য না করে ব্যাপারটা একটু খুলে বলতো। সাত্তকী যা শুনেছে তার সবটাই বলল। অঙ্কিতাও সায় দিয়ে বলল, আমি ওই কথাগুলো শুনেছি জানিস। কিছুদিন আগে ওই বাগানে পিকনিক করতে গিয়ে কয়েকজন নাকি ঘটনাটা চাক্ষুষ করেছে। ব্যাপারটা জানাজানি হওয়ার পর থেকে ওই বাগানটাকে সবাই এড়িয়ে চলছে। আমরা গিয়ে সেটাই দেখব ঘটনাটা সত্যি নাকি রং চড়ানো। কিন্তু আসল প্রশ্ন হলো, তুই কি যেতে পারবি? তুই যাওয়ার আগে মাকে বলে যাস বাড়ি এসে আমাকে নিয়ে যাবি। যদি কপালে থাকে তাহলে অশরীরীদের দেখা পেতেই পারি। নিচে যাবার জন্য সিঁড়িতে পা দিতেই সাত্তকীর মনে পুরনো ভয়ের অনুভূতিটা আবার ফিরে এলো। ওর স্পষ্ট মনে হলো ঘরের ভেতর থেকে মুখ বাড়িয়ে ওকে কেউ দেখছে। কয়েক পা নেমে এসে হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে ওপরে ঘরের দরজার দিকে তাকালো সাত্তকী। তৎক্ষণাৎ ওর শরীরে রক্ত হিম হয়ে গেল। সাত্তকী দেখল একটা আবছায়া দেহ পলকে ঘরের ভেতর সিঁধিয়ে গেল। ওর নিরক্ত মুখ দেখে অঙ্কিতা সভয়ে বলে উঠল, তোর কি হয়েছে বলতো? একটু আগেও যখন ঘরে ঢুকে দেখেছিলাম, এখনো দেখছি। তুই কি ভয় পাচ্ছিস? আরে না না, তুই একটু বেশি কল্পনাপ্রবণ হয়ে পড়ছিস। কি দেখেছিস ওসব ছাড়। চল মাসিমাকে বলে তোর যাওয়ার ব্যবস্থাটা পাকা করি। অঙ্কিতার বাড়ি থেকে সাত্তকী যখন রাস্তায় নামলো তখন সবে 7টা বাজে। বড় রাস্তা দিয়ে হাঁটার সময়ও একটু আগে দেখা ঘটনাটা ওর চোখে বারবার ভেসে উঠছিল। সাত্তকী নিঃসন্দেহ অঙ্কিতার ঘরে কিছু গোলমাল আছে। তার এতদিনের অভিজ্ঞতা আর পড়াশুনো বলছে যন্ত্রপাতি নিয়ে মানকুণ্ডু না গিয়ে ওই ঘরে গেলেই তার লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে। সর্বাঙ্গ শিরশির করে উঠল ওর। হাঁটার গতি বাড়ালো সাত্তকী। বিজনের কাছে কেওয়াই মিটার আছে। কোনো জায়গার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রে তারতম্য এবং আরও বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করে পাওয়া ইনপুট কাজে লাগিয়ে ওই যন্ত্রটি আত্মার উপস্থিতি ধরতে পারে। আধো অন্ধকার সিমেন্ট বাঁধানো রাস্তা শেষ করে পিচের রাস্তা পেল সাত্তকী।
এই রাস্তা ধরে মিনিট 5 হাঁটলেই চন্দননগর রেল স্টেশন। মনে মনে ভাবতে লাগলো এরপর কি কি করণীয় থাকতে পারে ওর। বাড়ি ফিরেই বিজনকে ফোন করতে হবে। বিষয়টা এই মুহূর্তে অঙ্কিতাকে জানালে ও ভয়েই হার্ট ফেল করবে হয়তো। বিজনকেও এই মর্মে সতর্ক করে দিতে হবে। আর সত্যি যদি আত্মার উপস্থিতি ওখানে ধরা পড়ে, তারপর তারা কি করবে? শিউরে উঠল সাত্তকী। তবু প্রশ্নটার কোনো সদুত্তরও খুঁজে পেল না। পরদিন বিকেলবেলা বিজন আর সাত্তকী অঙ্কিতার বাড়ি এলো। বিজনের কাঁধের ব্যাগে কেওয়াই মিটার যন্ত্রটা ছিল। অঙ্কিতা ওদের জন্যই অপেক্ষা করছিল। সাত্তকী জানতো ওকে কোনোভাবে অঙ্কিতার ঘরে যেতে হবে, না হলে এখানে আসাটাই মিথ্যে হয়ে যাবে। একরকম মরিয়া হয়ে সাত্তকী বলল, আমাদের একটু চা খাওয়াতে পারবি? আসার সময় চা খাবার সুযোগ পাইনি। এই একটি আবেদনে সাড়া দেন না এমন পাষাণ হৃদয় মহিলা বাংলায় বিরল। অঙ্কিতাও ওদের নিজের বেডরুমে এনে বসালো। তারপর চাটা ইত্যাদি জোগাড় করতে নিচে নেমে গেল। সঙ্গে সঙ্গে বিজনকে ইশারা করলো সাত্তকী। বিজন চটপট ব্যাগ খুলে যন্ত্রপাতি বার করে সব সাজাতে শুরু করলো। সাত্তকীর বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ছিল। মিটারের কাঁটা আর অন্য যন্ত্রগুলোর দিকে তাকিয়ে ও ভেবে চলছিল, যদি যন্ত্র আত্মার উপস্থিতি সত্যি বলে জানিয়ে দেয়, তাহলে কি করবে ওরা? অঙ্কিতাই বা কি করবে? বিজন ঘরের চারদিকে যন্ত্রের মুখ ঘুরিয়ে কোনো লাভ পেল না। সাত্তকী নিরাশ হলেও ওর মনের মধ্যে একটা স্বস্তির ভাব জমাট বাঁধল। মনের মানুষের ঘরে বিদেহী আত্মার বাসস্থান পাওয়া গেলে সেটাও কিছুতেই হজম করতে পারত না। না রে, আমার মনে হয় তুই ভুল ভেবেছিলি। বিজন বলে ওঠে। সিঁড়িতে অঙ্কিতার পায়ের শব্দ পাওয়া গেল। ঝটপট যন্ত্রপাতি প্যাক করে ব্যাগের মধ্যে ভরতে ব্যস্ত হলো দুই বন্ধু। অঙ্কিতা ঘরে ঢুকে বলল, চা খেয়ে নে, তারপরই বেরিয়ে পড়তে হবে, না হলে এই বাগানে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। আর হ্যাঁ, মাকে যেন সেই গল্পটাই বলিস, গ্রুপের মিটে যাচ্ছি আমরা। চা খেতে খেতে সাত্তকী ভাবতে বাধ্য হলো, গত সন্ধ্যের অনুভূতিটা বা চোখের দেখাটা সত্যিই কি ভুল ছিল? চা খেয়ে সামন্তদের বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওরা। অঙ্কিতা আগে যাচ্ছিল। ও একটা শর্টকাট রাস্তা চেনে। সেই পথ ধরে গেলে সামন্তদের আম বাগান 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। সরু এবড়ো খেবড়ো পথ ধরে এগোচ্ছিল ওরা। গাছগুলোর গোড়ায় অন্ধকার থাকলেও বিদায়ী সূর্যের কমলা আলোয় তাদের মাথাগুলো ঝলমল করছিল। বাসায় ফিরতে চাওয়া পাখিদের কিচিরমিচিরে ভরা আকাশ। বাতাস থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা ভাবের ছোঁয়া লাগছে। ওদের কারো মুখে কোনো কথা নেই। আসলে তিনজনেই ভাবছিল এরপর তারা কি দেখতে চলেছে। একটু পরে ওরা এক টুকরো মাঠের ওপর এসে দাঁড়ালো। ছোট্ট মাঠের পাড়েই একটা পুকুর, আর তার ওপাশে দেখা গেল জঙ্গলের মতো হয়ে দাঁড়িয়ে আছে পাতার ভারে কালচে সবুজ হয়ে থাকা আম গাছেরা। সামন্তদের আম বাগান। আকাশ থেকে হারিয়ে যাওয়া আলোর সঙ্গে পাল্লা দিয়ে তিনজনেরই সাহসের চারে টান ধরেছিল বোধহয়। অঙ্কিতার গলা শুনে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছিল। এখানেই অনেকে। হালকা হেসে ওর মনে জোর আনার জন্য সাত্তকী বলল, অ্যাডমিনের এ কেমন বিচার? আরে তুই ভয় পাচ্ছিস নাকি? কথাটা বলে অঙ্কিতার কাঁধে হাত রাখতেই অঙ্কিতা ওর হাতটা ছিটকে সরিয়ে দেয়। সাত্তকী অবাক হয়ে গেল। এরকম ব্যবহার অঙ্কিতা আগে তো কখনো করেনি। হয়তো বিজনের সামনে কাঁধে হাত রাখার জন্য এমন করতে পারে। ও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। এই মুহূর্তে আম বাগান ছাড়া আর কিছু নিয়ে ভাবলেই চলবে না। বিজন বলল, চল পুকুরটাকে পাশ কাটিয়ে এগোই। সাত্তকীর মনে হলো আম বাগানের অন্ধকার গাছগুলো যেন ইশারা করে ওদের কাছে আসতে বলছে। ও বুঝতে পারল
পরিবেশটা যেন মুহূর্তের জন্য সহজ সরল গ্রামীণ চেহারা ছেড়ে অচেনা কিছু রূপ নিয়েছে। কোথাও কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না, এমনকি একটু আগে যেসব পাখিরা কান ফাটিয়ে দিচ্ছিল তারাও নীরব হয়ে গেছে। ওরা পুকুরের ধারে পাশাপাশি দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে জলের দিকে তাকাতেই বজ্রাহত হয়ে গেল সাত্তকী। পুকুরের স্থির জলে ওদের সবার প্রতিবিম্ব তৈরি হয়েছিল, তবে 3 জনের নয়, 4 জনের। অঙ্কিতার একেবারে কাছ ঘেঁষে আর ডান কাঁধে একটা হাত রেখে আর একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। চকিতেও অঙ্কিতার দিকে তাকালো। আশ্চর্য, ওরা 3 জনেই তো রয়েছে পুকুর পাড়ে, তাহলে 4র্থ জনের ছায়া? সাত্তকীর গলা শুকিয়ে কাঠ। ইতিমধ্যে বিজন আম বাগানের দিকে হাঁটা লাগিয়েছে। সাত্তকী দেখল বিজন এগিয়ে যাওয়ার পরেও 3টে ছায়া দাঁড়িয়ে আছে। আর পারল না ও। বিজন! অঙ্কিতা আর বিজন সেই চিৎকার শুনে সাত্তকীর দিকে তাকিয়ে দেখল ওর মুখটা ভয়ের মুখোশ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে দুজনে ওর পাশে এসে ওকে ধরে না ফেললে সাত্তকী হয়তো পুকুরেই পড়ে যেত। যখন সাত্তকীর জ্ঞান ফিরল, তখন চরাচর জুড়ে নেমে আসা অন্ধকার সন্ধেকে বিদায় জানিয়ে রাত্রিকে আহ্বান করে ফেলেছে। কোনো রকমে উঠে দাঁড়ালো সাত্তকী। বিজন টর্চ চালিয়ে জিজ্ঞাসা করল, কিরে, হাঁটতে পারবি? অনেক চেষ্টায় নিজেকে সংযত করল। একটু আগে দেখা ওই ভয়ঙ্কর দৃশ্য তখনও ওর মাথার ভেতর খেলা করছিল। মাথা নেড়ে সায় দিল সাত্তকী। ফেরার সময় অঙ্কিতা আর বিজন বারবার ওকে জিজ্ঞেস করছিল কেন ও ভয় পেয়েছিল। সাত্তকী কিছু বলেনি। ও জানতো কথাটা শুনলে ওরাও ভয় পেয়ে যাবে। এই অন্ধকারে 3 জনেই ভয় পেলে তার পরিণাম কতটা সাংঘাতিক হতে পারে সেটা বোঝার ক্ষমতা ওর ছিল। পাতা ঝরা পথে হাঁটতে হাঁটতে আরও একটা শব্দ পাচ্ছিল সাত্তকী। একটু দূর থেকে আরও একটা পাতা মারানোর আওয়াজ, যেন কেউ ওদের অনুসরণ করে পিছু পিছু আসছে। বারবার পিছু ফিরে তাকিয়েও রাক্ষসে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায়নি ও। তবে ওর ওই ভীত চাউনি দুজনের কারোরই নজর এড়ায়নি। অঙ্কিতার মনে পড়ল সেদিন ঘরে সাত্তকীর এইরকম ভয় পাওয়া মুখই সে দেখেছিল। বাড়িতে ঢোকার আগে তাই আবার সে জিজ্ঞাসা করল, তুই তো সহজে ভয় পাওয়ার ছেলে নোস, সত্যি কথাটা বলছিস না কেন? অনেক সময় মানুষ দড়িকে সাপ বলে ভাবে। আমিও বোধহয় তেমনই কিছু ভাবছি। বাড়ির পথ ধরল সাত্তকী আর বিজন। কিছুক্ষণ চুপচাপ হাঁটল দুজনে। সাত্তকী বুঝতে পারছিল বিজনকে পুরোটা বলা দরকার। সবটা শুনে বিজন একটাই কথা বলল, বুঝলি, এটা আমাদের লেভেলের ব্যাপার নয়, অন্য কারো সাহায্যের দরকার। এমন কাউকে দরকার যে বই বা গল্পের বাইরেও এগুলো জানে। হতাশভাবে মাথা ঝাঁকাতে গিয়েই সাত্তকীর মাথায় একটা আইডিয়া ঝলসে উঠল। ভৌতিক গল্প লেখার সুবাদে সাত্তকীর সঙ্গে আমার পরিচয় ছিল। ওদের ভৌতিক গ্রুপে মাঝে মাঝে গল্প পোস্ট করতাম। এক সন্ধ্যায় চা আর মুড়ি খাওয়ার ফাঁকে সাত্তকীর ফোন এলো। গ্রুপের লেখাজোকা নিয়ে কিছু খেজুরে কথার পরেই সাত্তকী আসল কথায় এলো। ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম, তারপর বললাম, এ ব্যাপারে আমার কাছ থেকে তুমি কি ধরনের সাহায্য চাইছো? ওই কাজটা শুধু আপনিই পারবেন দাদা। সাত্তকীর গলা শুনে বুঝলাম ছোকরা শুধু ভয় নয়, ভালোবাসা থেকেও ফোনটা করেছে। ও আরও বলল, আমার মন বলছে অঙ্কিতার বিরাট বিপদ। ওকে যদি জানাই, মেয়েটা এমনিতেই ভয় পাগল হয়ে যাবে। এদিকে ওর বাড়ির লোকেরা বিষয়টা কিভাবে নেবে তাও তো বুঝতে পারছি না।
এই অবস্থায় আপনি যদি একবার রফিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তাহলে মেয়েটা হয়তো বেঁচে যাবে। আমি জানতাম ও এই কথাটাই বলবে। রফিকের প্রসঙ্গ আমি এড়িয়ে যেতে চাই। তার কারণ একটাই, আমাকেও ঘটনার সাথে জড়িয়ে পড়তে হয়। এই বয়সে দৌড়ঝাঁপ করতে আর ভালো লাগে না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। বললাম, দেখো, ডাক্তার যেমন রোগীকে না দেখে ওষুধ দেয় না, তেমন রফিকও চাইবে অঙ্কিতাকে সামনে থেকে দেখতে। তখন কিন্তু জানাজানি হতে বাধ্য। ঠিকই বলেছেন। তবু যদি একবার আপনি আমার সঙ্গে যান, তাহলে আমি ওকে সবটা বলতে পারবো। সেটা শুনে উনি যদি বলেন অঙ্কিতাকে নিয়ে আসতে, তখন বাধ্য হয়ে ওর বাড়িতে জানাবো। আমারও মন বলছিল কোনো অশুভ শক্তি মেয়েটার প্রতি আকৃষ্ট হয়েছে। এমন ঘটনা আমি পীর বাবার মাজারে অনেকবার দেখেছি। এইরকম অবস্থায় কখনো কখনো রফিক মন্ত্রপুত তাবিজ বা শিকড় দেয়। তার প্রভাবে ওই আত্মার ক্ষমতা অনেকটা হ্রাস পায়। মনে হলো তেমন কিছু দিতে পারলে মেয়েটাও সুরক্ষিত হবে, আবার কেউ কিছু জানতেও পারবে না। এদিকে সাত্তকী বারবার অনুরোধ করছিল। বাধ্য হয়ে বললাম, আচ্ছা বেশ, আমি রফিককে ফোন করে তোমায় জানাচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন দাদা। অনুনয় শুনে বুঝলাম আমার অনুমানই ঠিক। অঙ্কিতাকে সাত্তকী ভালোবেসে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে তোমায় জানাচ্ছি বলে ফোন কাটলাম। বুঝতে পারছিলাম আবার একটা জটিল ব্যাপারে জড়িয়ে পড়তে চলেছি। রফিককে ফোন করলাম, রিং হয়েই চলল। মনে হলো হয়তো ও সাধনায় ব্যস্ত আছে, পরে আবার চেষ্টা করে নেব। আধ ঘন্টা বাদে রফিক নিজেই কল ব্যাক করলো। ওকে ঘটনাগুলো সংক্ষেপে বললাম। শোনার পর রফিক বলল, শুধু শুনে কিছু করা অসম্ভব দাদা। একবার মেয়েটিকে না দেখলে বুঝবো কিভাবে তার ঠিক কি হয়েছে, আর তার চরিত্র শক্তি ঠিক কতখানি মেয়েটিকে গ্রাস করেছে। এগুলো বুঝতে গেলে মেয়েটিকে দেখতেই হবে। এমন কিছুও বলতে পারে এ কথা আমি সাত্তকীকে বলেছিলাম। তবু বললাম, এর আগে তুমি আমাকে একটা রক্ষা কবচ দিয়েছিলে, সেরকম কিছু দিতে পারবে? আপনার কথা তো আমি ফেলতে পারবো না। আপনি আমার গুরু পীর বাবার কাছের লোক। দেব, তবে জানি না এতে কতখানি ফল দেবে। ওর গলায় দ্বিধার সুর পেয়ে আমিও দোটানায় পড়ে গেলাম। তাহলে কি কাল তোমার মাজারে ছেলেটিকে নিয়ে যাব? ওর মুখ থেকে বিশদে জানতে পারলে হয়তো আরো ভালোভাবে কবচটা বানানো যাবে। বেশ, নিয়ে আসুন। আসার সময় মেয়েটির জন্ম তারিখ, রাশি, লগ্ন ইত্যাদি জেনে আসবেন। ফোনটা রেখে দিলাম। সাত্তকীর সঙ্গে কথা বলার সময় মনে যতটুকু আশা ছিল তাও যেন মিলিয়ে গেছিল রফিকের কথা শুনে। ঠিকই তো, এ যেন ডাক্তারের কাছে রোগীকে না নিয়ে গিয়ে শুধু সিমটম বলে ওষুধ নিয়ে আসার চেষ্টা। এতে কি আদেও কাজ হবে? তবু সাত্তকীকে জানিয়ে দিলাম, কাল বেলা 10টার সময় শাওড়া পুলিশ স্টেশনের পাশে জিটি রোডে আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব, ও যাতে চলে আসে। পরদিন সকালে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলাম। 10:15। বিরক্ত লাগছিল। প্রয়োজনটা আমার নয়, তাতেও দেরি। তখনই ফোন এলো। আই এম রিয়েলি সরি শঙ্করদা, আগের ট্রেনটা মিস করেছি। আর মিনিট 20 বাদেই পৌঁছে যাব। এরপর আর কি বলবো। ড্রাইভার সুনীলকে নিয়ে চা খেয়ে এলাম। আধ ঘন্টা বাদে সাত্তকী এলো। এই প্রথম ওকে সামনাসামনি দেখলাম। ছেলেটিকে বেশ দেখতে, তবে মুখ থেকে একটা বিষণ্ণ চিন্তার ছাপ ও চেষ্টা করেও সরাতে পারছিল না। হরিপালের উদ্দেশ্যে রওনা হলো আমাদের গাড়ি। রাস্তা ফাঁকা থাকলে ঘণ্টাখানেক লাগতো পৌঁছতে, কিন্তু তুমি যাও বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে। প্রথমে সাত্তকী আসতে দেরি করলো,
এরপর মাঝ রাস্তায় টায়ার পাংচার হয়ে আরও আধ ঘন্টা গেল। অবশেষে যখন রফিকের ডেরায় পৌঁছলাম তখন 11:45। শীত আসি আসি করছিল বলেই ওই সময়েও রোদের তাপ অসহনীয় লাগছিল না। নেমে দেখলাম মাজারের সামনে সচরাচর যে ভিড়টা চোখে পড়ে সেটা নেই। তাহলে কি রফিক কোথাও গেছে? রফিকের সহকারী সুজন আমাকে চেনে। দেখতে পেয়েই সে এগিয়ে এসে বলল, উনি আপনার খোঁজ করেছিলেন একবার। ভেতরে আসুন, উনি উপাসনায় বসেছেন। নিম গাছের তলায় পাতা বেঞ্চে বসার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে রফিকের কণ্ঠস্বর ভেসে এলো, আপনি ভেতরে আসুন। সাত্তকীকে বাইরে বসিয়ে রফিকের ছোট ঘরটাতে ঢুকতেই মদের টোকো গন্ধটা নাকে এসে লাগলো। এর আগে এটা কোনোদিন পাইনি এখানে। নিজের অজান্তেই নাকটা সিটকে উঠল। রফিক চোখ বুজেই গম্ভীর ভঙ্গিতে মেঝেতে পাতা বাঘছাল মার্কা আসনের দিকে ইঙ্গিত করে বলল, বসুন। কথা না বাড়িয়ে বসলাম। আমার দিকে তাকালো রফিক। ওর দুটো চোখের লালের আভা দেখে মনে হলো বেশ কয়েক গ্লাস খেয়েছে ও। এই নেশা আবার কবে থেকে ধরলো ওকে? আমার মনে ওর জন্য যা ভক্তি শ্রদ্ধা ছিল তাতে বোধহয় টান পড়ছিল কথাটা ভাবা মাত্রই। গোপদাড়ির ফাঁকে মুচকি হেসে রফিক বলল, তন্ত্রের পঞ্চমহাকার সাধারণ ব্যক্তিদের চোখে কলঙ্ক স্বরূপ। ও কি তবে আমার মনের কথা পড়তে পারছে? গমগমে স্বরে বলে চলল রফিক। এই কারণে অনেকে তন্ত্রের নিন্দে করে, কিন্তু এই পঞ্চমহাকার তন্ত্রে প্রবেশ করলো কেন? না, শুধুই তান্ত্রিকদের যথেচ্ছাচার আচরণের দোষ এটি নয়। আমি চুপ করে বসে রইলাম। এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। কিছুক্ষণ থেমে থেকে ও নিজেই উত্তর দিল, পঞ্চমহাকার সাধনা করে যারা সিদ্ধ হয়েছিলেন তাদের নাম আপনিও জানেন। পূর্ণানন্দ, রামপ্রসাদ, কমলাকান্ত, এদের নাম কেই না জানেন না বলুন? এমনকি দুরাত্মার পাপাত্মারাও যে পরবর্তীকালে পরম ধার্মিক হয়ে উঠতে পারেন তার জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে বিল্লমঙ্গল, জগাই মাধাই এদেরও সবাই চেনে, তাই না? তাহলে পঞ্চমহাকারকে এত অশ্রদ্ধা কেন? রফিকের প্রতি আমার সম্ভ্রমের ভাবটা আবার ফিরে এলো। ও নিজেই প্রসঙ্গ বদলে বলল, আপনার আসতে দেরি হলো কেন? কেন দেরি হয়েছে বললাম। রফিক সুজনকে বলল সাত্তকীকে ভেতরে পাঠাতে। সাত্তকী একটু আড়ষ্ট ভঙ্গিতে ভেতরে এসে আমার পাশেই বসল। সাত্তকীকে এক পলক দেখেই রফিক আমার চোখে চোখ রেখে বলল, আপনি আসল রোগীকেই তো নিয়ে এসেছেন। আমি বিস্ময়ে বোবা হয়ে গেলাম। এর মানে রফিক কি বলতে চাইছে? রফিক নির্দেশের গলায় বলল, দাদা, আপনি পিছনে গিয়ে বসুন। এতক্ষণ আপনাকে সহ্য করেছে স্রেফ আপনার গলায় মন্ত্রপুত রক্ষা কবচ আছে বলেই, না হলে বড় বিপদ হতো। রফিকের কথায় সব হিসেব তালগোল পাকিয়ে গেল। সাত্তকীকে তাহলে কি ওই আত্মা? আমার কপালে ঘামের বিন্দু দেখা দিল। এক পলক ওর মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। সাত্তকীর ভরসা মুখে যে লালসা কুটিল হাসি আমি দেখলাম তেমনটা আগে কখনো দেখিনি। শক্ত মুখে সাত্তকীর দিকে তাকালো রফিক। ওর চোখে আমি এক অন্তর্ভেদী দৃষ্টি দেখতে পেলাম। মনে হলো ও যেন সরাসরি সাত্তকীর বা ওই আসনে যে বসে আছে তার মনের ভাষা পড়ে ফেলছে। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে পিতলের বাটিতে রাখা ছাই নিয়ে ওর কপালে আঙুলটা রাখতেই সাত্তকী একবার কেঁপে উঠে স্থির হয়ে গেল। পীর বাবার কথা মনে পড়ে গেল আমার।
আমার কপালে এইভাবে আঙুল ঠেকিয়ে মনের সব কথা পড়ে নিয়েছিলেন তিনি। এ এক অদ্ভুত ক্ষমতা। 5 মিনিট পরে রফিক হাত গুটিয়ে নিয়ে আমার দিকে তাকালো। ওর ঘর্মাক্ত মুখে আশঙ্কার ছায়া দেখলাম। ক্লিষ্ট গলায় রফিক বলল, এই খুব নিম্ন শ্রেণীর আত্মা দাদা। ওর নজর ওই মেয়েটার দিকে। যেহেতু এই ছেলেটি মেয়েটিকে ভালোবাসে, তাই এর উপর ওর আক্রোশটা একটু বেশি। চেষ্টা করেছিল রাস্তায় আপনাদের সবাইকে মেরে ফেলতে। আমার মুখটা শুকিয়ে গেল। খেয়াল হলো টায়ারটা পাংচার হয়েছিল একটা ট্যাঙ্কারের সামনেই। সুনীল শরীর আর মনের সবটুকু জোর কাজে লাগিয়ে ব্যালেন্স না রাখলে আমরা শেষ হয়ে যেতাম সেখানেই। সাত্তকীর দিকে তাকালাম। মনে হলো যেন সমাহিত কোনো মানুষ চোখ বুজে টান টান হয়ে বসে আছে। অথচ আমি জানি ওরই দেহের কোনো গোপন প্রকোষ্ঠে বসে আমাদের সবাইকে নিরীক্ষণ করে চলেছে এক ক্লেদাক্ত প্রেতাত্মা। ভাবতেই গাটা শিরশির করে উঠল নতুন করে। হঠাৎ চোখ খুলল সাত্তকী। পাশ থেকেই ওর চোখের দিকে তাকিয়ে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া জোগাড় হলো। দুটো চোখই সম্পূর্ণ সাদা। সেখানে কালো মণি দুটোর কোনো চিহ্ন আছে বলে আমার মনে হলো না। ওর মুখ থেকে একটা চাপা জান্তব গর্জন বেরিয়ে এলো। রফিক একটু উদ্বিগ্ন কণ্ঠে আমায় বলল, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। এসব দৃশ্য আপনার না দেখাই ভালো। বরং বাইরে থেকে সুজনকে পাঠিয়ে দিন। ইচ্ছে না থাকলেও উঠে দাঁড়ালাম। এর আগেও একাধিকবার রফিক এই অনুরোধ আমাকে করেছে। পরে বলেছে এর একটাই কারণ, অন্য কেউ থাকলে তার মনঃসংযোগে অভাব ঘটে, আর প্রেত বা পিশাচ এটাই চায়। একটু অন্যমনস্ক হলেই তান্ত্রিকের বিপদ ঘটতে সময় লাগে না। তাছাড়া এইসব ভয়াল দৃশ্য সাধারণ মানুষের মনে ভীষণ খারাপভাবে রেখাপাত করে। কখনো কখনো মনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ঘর ছেড়ে বেরোনোর সময় দেখলাম সাত্তকীরূপী প্রেতাত্মা ঘন ঘন মাথা দোলাতে শুরু করেছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে অশ্রাব্য গালিগালাজ। সাত্তকীর সুন্দর মার্জিত কণ্ঠের চিহ্ন মাত্র নেই তার গলায়। তার বদলে বিকৃত ভাঙা ভাঙা গলায় গর্জনের মতো করে সে রফিক আর সংসারের উদ্দেশ্যে গালি বর্ষণ করছে। বাইরে এসে সুজনকে ভেতরে পাঠিয়ে দিলাম। বাইরে জনপ্রাণী কেউ কোথাও নেই। শুধু নিম গাছের উঁচু ডালে বসে একটা দাঁড় কাক তারস্বরে ডেকে চলেছে। মনটা নানা আশঙ্কায় ভরেছিল। মাজারের গেটে এসে একটা সিগারেট ধরালাম। সুজন ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেওয়ার ফলে সাত্তকীর সেই বিভৎস গলার শব্দ আর কানে আসছিল না। মনে মনে ঠাকুরকে ডাকলাম যেন সাত্তকী প্রেতের হাত থেকে মুক্তি পায়। তখন প্রায় 1টা বাজে। সিগারেটের শেষ টান দিয়ে আঙুলের টোকায় সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। এখন 1 মিনিট সময়কেও বিরাট লম্বা মনে হচ্ছে। মনের মধ্যে একটাই প্রশ্ন জলে মাছের মতো ঘাই মারছে, রফিক কি পারল? গেটের কাছ থেকে মাজারের ভেতরে এলাম। সাধন কক্ষের কাছে আসা মাত্র রফিকের বাজখাঁই গলায় উচ্চস্বরে দুর্বোধ্য মন্ত্রের শব্দ শুনতে পেলাম। হঠাৎ খেয়াল হলো ঘরের অন্যদিকে একটা ছোট জানালা আছে, যা দিয়ে ঘরের বেশ কিছুটা অংশ দেখা যায়। কৌতূহলী মন আমাকে জানালার দিকে আকর্ষণ করতে লাগলো বারবার। মনের মাঝে দুটো অংশ তৈরি হয়ে তর্ক বিতর্ক শুরু হলো। একজন বলছে, যাস না, গেলে বিপদে পড়বি। অন্যজন বলছে, এরকম রোমহর্ষক ঘটনা নিজের চোখে না দেখলে একটা দুর্লভ অভিজ্ঞতা হারাবি। কৌতূহলী মনে জয় হলো। আমি পায়ে পায়ে জানালার দিকে এগিয়ে গেলাম। জানালা থেকে যখন আমার দূরত্ব মাত্র 1 হাত, তখনই কে যেন আমাকে পিছন থেকে ডাকলো।
আমি কিছু শুনিনি, তবু স্পষ্ট মনে হলো কেউ আমাকে থামতে বলছে। থমকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম জানালার লোহার গরাদের ভেতর দিয়ে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এলো। কুণ্ডলিটা ঘুরপাক খেতে খেতে নিম গাছের উঁচু ডালে গিয়ে আটকালো, যেখানে একটু আগে দাঁড়কাকটা বসে কর্কশ্বরে ডাকছিল, ঠিক সেখানে। আমি সভয়ে দেখলাম ধোঁয়াটা জমাট বেঁধে একজন মানুষের মতো আকার ধারণ করলো। স্পষ্ট মনে হচ্ছিল যেন একটা লোক সরু ডালে বসে দোল খাচ্ছে। আচমকা একটা দমকা বাতাস কোত্থেকে যেন ছুটে এসে সেই ধোঁয়া দিয়ে গড়া অস্পষ্ট মানুষটার উপর ঝাঁপিয়ে পড়ল। হাওয়ার ধাক্কায় ওই কালো মেঘের মতো ধোঁয়া পাতলা হয়ে ক্রমশ নীল আকাশের বুকে হারিয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটতে বড়জোর 1 মিনিট সময় লাগলো। ঘরে আসুন দাদা। রফিকের কণ্ঠস্বরে আমার চেতনা ফিরে এলো। মন বলে উঠল সাত্তকী বিপন্মুক্ত হয়েছে। ঘরে ঢুকে রফিককে দেখে মনে হলো যেন একটা সুনামি ওর ওপর দিয়ে এই 8 ঘন্টায় বয়ে গেছে। সাত্তকী দেখি ফ্যাল ফ্যাল করে চারদিকে চাইছে, যেন সদ্য ঘুম থেকে সে উঠল। খুবই নিম্ন স্তরের আত্মা ছিল। ওটা এখনো রিপুর বশবর্তী হয়ে মাটির খুব কাছে অবস্থান করছে। তবে আর চিন্তা করবেন না, ওকে সঠিক মার্গে আমি পাঠিয়ে দিয়েছি। হাজার চেষ্টাতেও আর মানুষের কাছাকাছি আসতে পারবে না। সম্পূর্ণ অন্ধকারে একাকী বেশ কয়েকটা বছর কাটাতে হবে ওকে ওর পাপ কাটানোর জন্য। আপনি একে এবার নিয়ে যেতে পারেন। রফিক আমাদের খেয়ে যেতে বলেছিল, কিন্তু আমি বললাম অন্য একদিন হবে। তোমার কাছ থেকে পঞ্চমকার নিয়ে ডিটেলসে কিছু জানতে হবে, পরে আসবো একদিন। আমরা বেরোনোর আগে সাত্তকী শুধু জানতে চাইল, অঙ্কিতার আর কোনো ক্ষতি ওই অপদেবতা করতে পারবে না তো? নিশ্চিন্ত থাকো। তবে বাড়িতে ঢোকার পর সোজা বাথরুমে গিয়ে এই জামা প্যান্ট ছেড়ে ফেলবে। কাছে যদি গঙ্গা থাকে কালকে পোশাকগুলো সেখানে ভাসিয়ে দিও। আর হ্যাঁ, ভালো করে স্নান করে নিও একবার। আমরা আলপথ ধরে বড় রাস্তার দিকে চললাম। সুনীল গাড়ি নিয়ে ওখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল। মাজারে যা হয়েছে তার মোটামুটি একটা বিবরণ ওকে দিলাম। আসার পথে সাত্তকী জিজ্ঞাসা করল, আচ্ছা, উনি আমাকে দেখেই কেওয়াই মিটার যন্ত্র ছাড়া কি করে আত্মার উপস্থিতি বুঝতে পারলেন? ওটা রফিকের মস্তিষ্কেই বসানো আছে, এমনটাই ধরে নাও। সাধনার দ্বারা এটা সম্ভব হয়। কিন্তু একটা কথা বলো তো, কাল আমার সঙ্গে ফোনে শেষবার কথা হওয়ার পর তোমার শরীরে কোনো অন্যরকম কোনো অনুভূতি হয়েছিল কি? রাতের দিকে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। আজ সকাল থেকে এখানে আসার ইচ্ছেটা একেবারে মরে গেছিল। নেহাত আপনাকে কথা দিয়েছিলাম, তাই একরকম জোর করেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অঙ্কিতার জন্ম তারিখ, রাশি, লগ্ন সব তার আগেই নিয়েছিলাম। ও কারণ জানতে চেয়েছিল, আমি বলেছিলাম একজন জ্যোতিষীর কাছে যাব। ওগুলো তাহলে কাজে লাগলো না, তাই না? লেগেও যেতে পারে বলে মুচকি হাসলাম। আপনারা শুনলেন শঙ্কর চ্যাটার্জির লেখা রফিকের কাহিনী ছায়ার মাঝে। শঙ্কর চ্যাটার্জির জন্ম 1955 সালে হাওড়ার বালিতে, বর্তমানে চুঁচুড়ার বাসিন্দা। লেখালেখির শুরু 2012 সাল থেকে। লেখকের প্রথম প্রকাশিত বই শ্রীশিক্ষা প্রকাশনী থেকে কুহেলি। লেখকের সাম্প্রতিকতম বই রহস্যময় মনাস্ট্রি প্রকাশিত হতে চলেছে শব্দ প্রকাশন থেকে। রহস্যময় মনাস্ট্রিয়ের প্রি বুকিং লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। আজকের গল্প পাঠে আমি সায়ন, রফিকের চরিত্রে কুন্তল, অন্যান্য চরিত্রে সুচিস্মিতা, নবনীতা, সাবর্ণ ও সায়ন। সমগ্র প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন সাবর্ণ ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু।
আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব আরও একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।